আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। পড়াশোনা করতেছো বাসায় ঠিক মতো? জি স্যার, মোটামুটি করা হচ্ছে। ওকে, ভেরি গুড। তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমাদের ক্লাসে দেখো অনেকে জয়েন করতে আসতে কত দেরি হয়, অথচ স্যার, আমাদের কলেজ খোলার পরই কি এক্সাম নিবে নাকি ক্লাস করানোর পর? এটা সরকার কি সিদ্ধান্ত দেয় কলেজ সম্পর্কে তার উপর ভিত্তি করে হবে আর কি। কলেজ খোলার পরেই হয়তো হবে, কলেজ তো খোলার সময় হয়ে গেছে তাই না? সরকার তো বলতেছে 4 তারিখে খোলার চিন্তা করতেছে। তো আজকে তো 28 তারিখ শেষ হয়ে যাচ্ছে, খুব বেশি দিনের সাথে সময় নেই। তাইলে হয়তো কলেজ খুললে হয়তো হইতে পারে আর কি। তারপরেও কলেজের ব্যাপারে সরকারের যে সিদ্ধান্তগুলো দিবে পরীক্ষা সম্পর্কে, শুনতেছি তোমাদের সিলেবাস কিছু কমাবে। কি কমায় সেটা দেখেও চিন্তা বুঝতে হবে। ঠিক আছে, এমনি বাসায় এখন নিয়মিত পড়াশোনা জি করো, স্যার। অঙ্কগুলা করো, পিছনে যে অধ্যায়গুলো পড়ে আসছো সেগুলো একটু রিভিশন দিও। কারণ কলেজ খোলে হয়তো খুব বেশি দিন সময় পাইবা না, তারপর তো টেস্ট পরীক্ষা হয়ে যাবে, কারণ টেস্ট পরীক্ষা দিয়ে অ্যালাউ হইতে হবে তাই না? জি স্যার। তো বাসায় একটু ভালো করে পড়ো। বাসায় কয় কয় ঘন্টা পড়ো তাহমিনা? জি স্যার। মানে কয় ঘন্টা পড়ো বাসায় প্রতিদিন? ও, এখন বেশি ভালো মতন পড়া হচ্ছে না। কেন? যেগুলো আপনি মানে ক্লাসে করানো হয় ওই সাবজেক্ট গুলো একটু পড়া হয়। তারপরে আর বেশি 1-2 ঘন্টার মতন। আহ, 1-2 ঘন্টা পড়লে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টের হবে? তোমাকে রেগুলার মিনিমাম পড়তে হবে 4 ঘন্টা। হ্যাঁ, এমনি কি বাইরে কোচিং করতে যাও, কোথাও কোচিং টোচিং করো? জি স্যার। কোথায়? না স্যার, আমি কোচিং করি না। আপনারা যা ক্লাস করান তার থেকে বাসায় পড়া হয়, কোচিং করা হয়নি। আচ্ছা আচ্ছা। না তো অনেক সময় হলে কোচিং করলে দেখা গেল যে ওইখানে 2-3 ঘন্টা সময় ব্যয় হয়ে যায়। তো এখন বাসায় ধরো সময়টা বেশি বেশি যদি থাকো, তবে সময়টা কি পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করো। সময়টা যদি পুরোপুরি কাজে লাগাইতে পারো, অন্তত রেগুলার 4 ঘন্টা করে পড়তে পারো মিনিমাম। 4 ঘন্টা বাসায় পড়াশোনা করলে তাহলে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কারিমা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটা বলতেছিলাম তাহমিনা, যে রেগুলার যদি 4 ঘন্টা করে বাসায় পড়াশোনা করতে পারো তোমরা, তাহলে আশা করতে পারো আল্লাহর রহমতে একটা A+ পাইবা। হ্যাঁ, কারণ A+ পাওয়ার জন্য বেশি পড়াশোনা করতে হয়। নর্মালি পাশ করার জন্য হয়তো খুব বেশি অল্প পড়াশোনা হয়ে যাবে। তো তোমাদের তো শুধু পাশ করলে হবে না, আমি তো চাই তোমরা আলহামদুলিল্লাহ একটা A+ পাও সবাই। আর A+ পাইতে হইলে তোমাদেরকে অন্তত মিনিমাম 4 ঘন্টা পড়তে হবে বাসায়। জি স্যার। হুম। তোমরা যারা অ্যাকাউন্টিং এ যদি কোনো প্রবলেম থাকে, যদি মনে করো অ্যাকাউন্টিং এর পিছনের বিষয়গুলো অনেক কিছু পারো না, বুঝো না, তাহলে তো কয়েকজনে মিলে তোমরা যখন কলেজ খুলবে আমার কাছ থেকে এক্সট্রা ক্লাস নিতে পারো। এই জন্য তোমাদের কোনো কোচিং এর চিন্তা করা লাগবে না, তোমরা এমনিতেই আমার কাছে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও পিছনের পড়াগুলোকে সলভ করে নিও। হ্যাঁ, যাদের প্রবলেম আছে এরকম কয়েকজনে মিলে। হ্যাঁ, এই চিন্তা করার দরকার নেই যে স্যারের কাছে কোচিং করতে হবে, এরকম নয় ব্যাপারটা। তো ঠিক আছে আমরা। হ্যাঁ ঋতু, তুমি এতদিন পরে করতে খাইলা, কই গেছিলা, মাঝে হারাই গেছিলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঋতু, অসুস্থ নাকি তুমি? স্যার, হালকা ঠান্ডা আছে, এই আর কিছু না। এই কিছু তাহলে মাঝখানে কদিন ক্লাস করো নাই কেন, কই গেছিলা? স্যার, আমার ফোনের ডিসপ্লে নষ্ট।
ফোনের ডিসপ্লে নষ্ট, কিন্তু কথা শুনতে তো সমস্যা ছিল না, কথা তো শুনতে পারতা। শুধু কথা শুনে তো দেখতে তো পারতাম না, এর জন্য ক্লাসে আসতো না। না, ক্লাসগুলো শুনলে তো কিছু তো লাভ হইতো, অন্তত কথা বুঝতে পারতা, কি আলোচনা হচ্ছে শুনতে পারতা। তাই তো সময়টা তো এই বসেই কাটাইছো। হ্যাঁ, তো এই একেবারে কিছু না হচ্ছে দিয়ে কিছু হইলে ভালো হইতো না? স্যার ভাবি নাই এরকম। না, ভাবতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, বেনিফিট আশা করতে হবে যে কোথায় আমার বেনিফিট হবে। হ্যাঁ, শুধু শুধু বসে সময় নষ্ট করে তো লাভ নেই। তো যাই হোক, দেখো আমরা আজকে ক্লাসে চলে যাই। হ্যাঁ, আজকে তোমাদের জন্য আরেকটি উদ্দীপক নিয়ে আসছি আমি এখানে। আর এখানেও তো আমি তো আগেও তোমাদের বলেছি, প্রতিদিন একটা একটা করে নতুন সমন্বয় তোমাদের সামনে আমি দাঁড় করাবো। আর যখন তুমি সবগুলো সমন্বয় একসাথে করে ফেলবা, এই পর্যন্ত তোমাদের যতগুলো সমন্বয় নিয়ে আলোচনা করেছি আর আজকে যেটা আলোচনা করবো, এই সমন্বয়গুলো একসাথে করলে তোমার কাছে আর্থিক বিবরণী, তোমার মেধা অনেক রিচ মেধা হয়ে যাবে, তুমি অনেক অঙ্ক করতে পারবে এবং তোমার কোনো প্রবলেম হবে না, আশা করি ইনশাল্লাহ। একদিনে আমি চাইলেই সবগুলো সমন্বয় দিয়ে একটা অঙ্ক করতে পারতাম, আমি সেটা করি নাই। এই অঙ্কগুলো আমার বিভিন্ন বইয়ের সহযোগিতায় আমি নিজে গেলে তোমাদের জন্য রেডি করেছি। সমন্বয়গুলো একটা একটা করে ভাগ করে তোমাদের দিয়েছি, যাতে একটা একটা করে সমন্বয় একদিন আলোচনা করলে হবে কি মনে থাকবে। আমি চাইলে সবগুলো সমন্বয় একটা অঙ্কের মধ্যে দিয়েও করতে পারতাম, তো সেটা খুব কঠিন অঙ্ক হয়ে যেত। তো সেই কঠিন অঙ্কটা তোমাদের জন্য সলভ করা জটিল হয়ে যেত। তো সেই জন্য আমি সমন্বয়গুলোকে একদিন একটা একটা করে একটা দুইটা অঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করেছো, এই সবগুলো অঙ্ক যদি পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ইয়েস না। তো যতগুলো সমন্বয় আলোচনা করেছি, তোমরা সবগুলো সমন্বয় যদি একত্রিত করো আর সবগুলো যদি পারো, আমার বিশ্বাস তোমার আর্থিক বিবরণী আল্লাহর রহমতে পারবা। তো দেখো, আজকের অঙ্কটার মধ্যে আমি যে সমন্বয়টা নিয়ে আলোচনা করব, তো এর আগে রেওয়া মিলটা দেখো। বেঙ্গল টেকনো লিমিটেড 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল দেওয়া আছে। আছে সুনাম, দালান কোঠা, যন্ত্রপাতি, পণ্য ক্রয়, ভাড়া খরচ, বাট্টা, মজুরি খরচ। এই বাট্টা মানে নগদ বাট্টা। বাট্টা কিন্তু রেওয়া মিলে দুই রকমের থাকে, ক্রয় বাট্টা হইতে পারে, বিক্রয় বাট্টা হইতে পারে, শুধু বাট্টা হইতে পারে। শুধু বাট্টা মানে হচ্ছে নগদ বাট্টা, এটা পরিচালন আয়, পরিচালন ব্যয়। ডেবিট দিকে থাকলে প্রদত্ত বাট্টা, পরিচালন ব্যয়। আর ক্রেডিট দিকে থাকলে এটা নগদ বাট্টা, পরিচালন আয়। একটা আয়ের মধ্যে যাবে, একটা ব্যয়ের মধ্যে যাবে। মজুরি খরচ 5/4 অংশ। মজুরি খরচ 5/4 অংশ। আমাকে এটা কারিমা উত্তর দিবা, এখানে মজুরি বকে আছে না অগ্রিম আছে? কারিমা সঙ্গে সঙ্গে রেসপন্স করতে হবে, লেট করা যাবে না। হ্যাঁ কারিমা, শুনতে পাচ্ছ আমাকে? নওশিন, কি ব্যাপার, তোমরা তো কেউ কথা বলছো স্যার না? আমি বলবো। কে বলবা? রামিশা বলবা? স্যার আমিশা। হ্যাঁ বলো রামিশা, বলো। জি স্যার। বলো, স্যার এটা বকেয়া। বকে কেমনে বের করবা? বকেটা বের করবা কিভাবে রামিশা? স্যার এটা কয় দিয়ে ভাগ দিবা, কয় দিয়ে গুণ দিবা? আচ্ছা, খেয়াল করো এটা। স্যার 4 দিয়ে ভাগ দেব, 1 দিয়ে গুণ করব। হ্যাঁ, 4 দিয়ে ভাগ দিবা, 1 দিয়ে গুণ দিবা। হ্যাঁ, তবে দেখো সমন্বয় কিছু আছে কিনা, সমন্বয় থাকলে সমন্বয়ের সাথে নিয়ে কাজ করতে হবে। দেখো 12% বিনিয়োগ আছে, নগর শুল্ক আছে, প্রারম্ভিক মজুত পণ্য, শিক্ষানবিশ ভাতা, বেতন খরচ, পণ্য ফেরত, পণ্য ফেরত, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, প্রাপ্য হিসাব। বলো, রেওয়া মিলের যে আইটেম গুলো আছে, এর কোনো একটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? একটাও পারো না এরকম কেউ আছো? থাকলে আমায় বলতে পারো, তারপর আমি সমন্বয়ে যাব। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি জিজ্ঞেস করলে তো সমস্যা না বের স্যার। হবে। হ্যাঁ তাহমিনা বলো, নগর শুল্ক কি, বলো দেখি কোথায় যাবে?
পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় যাবে, ওকে, ভেরি গুড। এটা পরিচালন ব্যয় যাবে বিশদ আয় বিবরণীতে। থ্যাংক ইউ। দেখো দায় পাশে দেখো আছে আদায়কৃত মূলধন, রক্ষিত আয় বিবরণী জের, শেয়ার অধিহার, পণ্য বিক্রয়, বাট্টা, ব্যাংক জমাতিরিক্ত, পণ্য ফেরত, অদাবিকৃত লভ্যাংশ। অদাবিকৃত লভ্যাংশটা কোথায় যাবে তোমাদের কি খেয়াল আছে কথাটা? স্যার সংরক্ষিত আয় স্যার, বিবরণীতে। না না, সংরক্ষিত আয় বিবরণী। হ্যাঁ কারিমা কি বলছিলা? কারিমা? স্যার সংরক্ষিত আয় বিবরণীতে ওই যে যোগ হবে। নো, এটা আজকে আবার বলে দিচ্ছি, এরপরে তোমাদের ভুল হইলে তো হবে না, বারবার বলতেছি। চলতি দায়। অদাবিকৃত লভ্যাংশ চলতি দায় যদি সমন্বয়ে বলে দেয় অদাবিকৃত লভ্যাংশ অবলোপন করো, তাহলে অবলোপনটুকু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। যদি অদাবিকৃত লভ্যাংশ অবলোপন করতে বলে, তো যেটুকু অবলোপন করতে বলবে, অর্ধেক বা পুরোটা, 4/1 যেটুকু বলবে, অবলোপন বললে এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যোগ হবে। এটা কেন এরকম হবে আমি যদি তোমাদের ব্যাখ্যা করে বলি। আসলে আগেও বলেছি, খেয়াল করে আসলে অনলাইনে তো এতটা হয়তো তোমাদের ডিটেলস বোঝানো যাচ্ছে না, তারপর আমি বলছি। ধরো আমি ঘোষণা দিলাম যে তোমাদের সবাইকে 1000 টাকা করে লভ্যাংশ দেব। তো এর মধ্যে তোমরা ক্লাসে আসো মাত্র 10 জন, 11 জন, 12 জন এরকম ক্লাসে আসো। এই 10 জনই জানলা যে স্যার 1000 টাকা করে লভ্যাংশ দিবে। যারা ক্লাসে আসে নাই, জানেও না, তোমাদের কাছ থেকে শুনেও নাই, তো তারা তো এই ঘটনাটা জানে না। তো না জানলে তারা এই 1000 টাকা আমার কাছে দাবি করবে না। তোমরা যারা জানো তোমাদেরকে আমি লভ্যাংশটা দিয়ে দিলাম, যেটা দিয়ে দিলাম এটারে বলা হয় পরিশোধিত লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ। যারা জানে না এবং টাকাটা চাইতে আসে নাই, চায় না, ওইটাকে বলা হয় অদাবিকৃত। আমি তো সবার জন্য ঘোষণা করেছি 1000 টাকা করে। তো যেহেতু ওরা জানে না বিদায় চায় না, কিন্তু চাইলে আমাকে দিতে হবে, এজন্য এটা কোম্পানির জন্য দায়। যে এই লভ্যাংশটা ঘোষণা করা হয়েছে, দাবিদার এখনো নাই, দাবিদার আইলে দিতে হবে, এই জন্য দায় হিসাবে লিখবে। যখন কোম্পানি 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করে, 4 বছর অপেক্ষা করার পরেও যখন লোক আসে না, দাবি করে না, তখন কোম্পানির যারা পরিচালক তারা সাধারণ সভার মাধ্যমে একটা আইন পাশ করায় নেয় যে যেহেতু এই পর্যন্ত এই লোকগুলি লভ্যাংশ নেওয়ার জন্য আসে নাই, সুতরাং এটাকে অবলোপন করে ফেলি। তো যখন অবলোপন করে ফেলে তখন সেটা কোম্পানির আয় হয়ে যায়। এই জন্য সংরক্ষিত আয় বিবরণীতে নিট লাভের সাথে এটাকে যোগ করে ফেলে, কারণ এটা মনে করা হয় যে আর কেউ আসবে না টাকা নিতে, এটা আয় হয়ে যায়। তো খেয়াল করো, অদাবিকৃত লভ্যাংশ যদি সমন্বয় করতে বলে, অবলোপন করতে বলে, তাহলে যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আর অবলোপন করতে না বললে, শুধু অদাবিকৃত লভ্যাংশ হিসেবে থাকলে এটা চলতি দায় পাশে যাবে, চলতি দায় পাশে যাবে। বলো বুঝছো না বোঝো নাই? মন থাকবে? জি স্যার। তাহলে কোথায় যাবে অদাবিকৃত লভ্যাংশ? জি স্যার। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের ঘর। তাহলে সংরক্ষিত আয় বিবরণী কখন আসবে? যদি অবলোপন লেখা থাকে। হ্যাঁ, যদি অবলোপন করতে বলে সমন্বয়ে বলবে কথাটা, সমন্বয়ে বলে দিবে যে অদাবিকৃত লভ্যাংশের এত অংশ বা এতটুকু অবলোপন করে সমন্বয়ে বলে দিবে। বুঝতে পেরেছো? ওকে ফাইন। জি স্যার। জি স্যার। তো দেখো আমি একটু সামনের দিকে যাই। দেখো কতগুলো একটা সমন্বয়, এই যে 1 নাম্বার সমন্বয় আর 2 নাম্বার সমন্বয়, এটা আজকের জন্য নতুন এবং খুবই ভালো সমন্বয়, ইম্পর্টেন্ট সমন্বয়। সমাপনী মজুদ পণ্য ৭২,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 10,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এটা আগেও আলোচনা করেছি। তো তোমরা বলো এই ৭২,০০০ টাকা যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে 10,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এই ৭২,০০০ এর মধ্যে 10,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আছে। স্যার আছে। জি অন্তর্ভুক্ত স্যার আছে। আছে। তো তোমাদের আমি বলেছি যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে বিয়োগ হবে। করতে হবে। সমাপনী মজুদ থেকে বিয়োগ করতে হবে। আর সমাপনী জি মজুদের স্যার। অন্তর্ভুক্ত যদি না থাকে তাহলে বিয়োগ করার দরকার নেই মজুদ পণ্য থেকে। জি আর স্যার।
অলওয়েজ বলছিলাম কি, যদি আগুনে মাল পড়লেই ক্রয় থেকে মাইনাস করতে হবে। পণ্য ক্রয় থেকে সমাপনী মজুদ থেকে মাইনাস হোক বা না হোক, পণ্য ক্রয় থেকে মাইনাস করতেই হবে যদি আগুনে বিনিষ্ট পণ্য থাকে। আর মজুদ পণ্য থেকে মাইনাস জি হবে স্যার। যদি অন্তর্ভুক্ত থাকে তাইলে। আর ক্রয়ের বেলায় কোনো অন্তর্ভুক্ত থাকা না থাকা নাই, আগুনে পড়লেই মাইনাস হবে, কারণ অন্তর্ভুক্ত আছেই, মালই ক্রয়ের অংশ একটা। সুতরাং মনে রাখবা যে যদি আগুনে বিনিষ্ট পণ্য থাকে তাহলে এটা কাজ হচ্ছে সমাপনী মজুদ থেকে মাইনাস আর ক্রয় থেকে মাইনাস। তো সমাপনী মজুদ থেকে সবসময় মাইনাস হবে না, যদি অন্তর্ভুক্ত থাকে তাইলে মাইনাস হবে। তো অন্তর্ভুক্ত থাকে না কখন? যদি আগুনটা আগে লাগে, মূল্যায়ন করার আগে লাগে। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করছি 31 তারিখে, আগুন যদি লাগে 25, 28, 26, 20 তারিখে, তখন বাদ দেওয়া থাকে, তখন আর সমাপনী মজুদ থেকে বাদ দিতে হয় না। এই 10,000 টাকা সমাপনী মজুদ থেকে বাদ, আবার ক্রয় থেকে বাদ। ঠিক আছে, বিষয়টা মন থাকবে? জি স্যার। জি স্যার। যদি মন থাকে তাহলে আমার পরের অংশ বলো। বীমা কোম্পানি 7,000 টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে, তাহলে এটার কাজ কি? কি কাজ করবা? স্যার 10,000 টাকা যেহেতু ক্ষতি হয়েছে, ওই 10,000 টাকার থেকে, ওই 10,000 টাকার মধ্যে 7,000 টাকা বীমা কোম্পানি দিতে সম্মত করছে। হ্যাঁ, তাহলে এটা বীমা যদি থাকে মানে রেওয়া মিলে, তাহলে ওটার সাথে হয়তো যোগ হবে, আর না হলে পরিচালন ব্যয় যাবে এটা। না না না, বিষয় এটা এরকম না। আমি না, মনে আছে এটা কি করতে হবে? স্যার আপনি আবার একটু বলে দেন। কারো ঋতুর মনে নাই? ঋতু কিন্তু এই আলোচনা শুনছিলাম, আমার খেলা আছে। স্যার বীমা দাবি হিসেবে পরিচালন ব্যয় যাবে না? না 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 না, আচ্ছা আমি বলে দিচ্ছি, খেয়াল করে আর শোনো। চলতি সম্পদে আজকে বলে দিচ্ছি, মনে রাখবা। 10,000 টাকার কথা ক্লিয়ার, যে ক্রয় থেকে মাইনাস, সমাপনী মজুদ থেকে মাইনাস। আর বীমা কোম্পানি যে 7,000 টাকা ক্ষতিপূরণ দিবে, রাজি হয়েছে, এখনো দেয় নাই, এটা চলতি সম্পদ পাশে যাবে। আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ, রেওয়া মিলে বীমা আছে না নাই তার লগে কোনো এটা সম্পর্ক নাই। এটা 7,000 টাকা যাবে সরাসরি চলতি সম্পদের ঘরে, আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে? কোথায় যাবে? জি স্যার। কোথায় যাবে? চলতি সম্পদে। চলতি চলতি সম্পদে। সম্পদে। আর ক্ষতিপূরণ দিবে না কত? 3,000। 3,000 কারণ টাকা। আগুনে পুড়ে গেছে 3,000 10,000, ক্ষতিপূরণ দিবে 7,000, তাহলে দিবে না কত? 3,000। 3,000। 3,000 টাকা যাবে বিবিধ ক্ষতি, পরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি হিসাবে। এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে বিবিধ ক্ষতি হিসাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। মন থাকবে? জি স্যার। 3,000 যাবে কোথায়? পরিচালন ব্যয় বিবিধ ক্ষতিতে। অপরিচালন ব্যয় বিবিধ ক্ষতি। আর 7,000 যাবে চলতি সম্পদ, 7,000 হচ্ছে চলতি সম্পদ। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। যদি বলে বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিবে না, পুরোটাই পুড়ে গেছে, 1 টাকা ক্ষতিপূরণ দিবে না, তাহলে কি করতে হবে? তাহলে পুরোটাই কি বিবিধ ক্ষতি হবে? পুরোটাই হবে বিবিধ ক্ষতি, অপরিচালন ব্যয় পুরোটাই বিবিধ ক্ষতি হবে, তখন সম্পদ পাশে আর যাবে না। জি স্যার। আর যদি পুরোটাই বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, তাহলে বিবিধ ক্ষতিতে আর আসবে না। বিবিধ ক্ষতিতে আসবে না। ওকে, ভেরি গুড, এই তো বুঝে গেছো। তাহলে পুরোটাই সম্পদ পাশে চলে যাবে। হ্যাঁ, জি স্যার। তাহলে বীমা কোম্পানি পুরোটা ক্ষতিপূরণ দিলে পুরোটাই সম্পদ, আর 1 টাকা ক্ষতিপূরণ না দিলে পুরোটাই বিবিধ ক্ষতি। আর যদি আংশিক দেয়, যেটুকু দিবে সেটুকু চলতি সম্পদ, যেটুকু দিবে না এটুকু বিবিধ ক্ষতি, অপরিচালন ব্যয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ওকে ফাইন, ভেরি গুড। এটা কিন্তু পরীক্ষা দেখবা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এই সমন্বয়টা আসবে। এবার দেখো লেখা আছে 30 জুন 2020 তারিখে 50,000 টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয় তোমরা কি জানো? সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? এদিকে মুনাফা জাতীয় ব্যয় না মূলধন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়। নাকি মূলধন? স্যার মূলধন জাতীয় ব্যয় না? স্যার মূলধন জাতীয় ব্যয়।
হ্যাঁ কারিমা, মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ ঋতু, মূলধন জাতীয় ব্যয়, এটাকে বলা হয় মূলধনায়িত ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়। সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যোগ হয়। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যোগ করতে হয়। যেহেতু এটা মজুরির অন্তর্ভুক্ত হইয়া আছে, সুতরাং এটা মজুরি থেকে মাইনাস করতে হবে। এটা মজুরি থেকে মাইনাস হবে আর যন্ত্রপাতির সাথে যোগ হবে। এটা মজুরি থেকে মাইনাস আর যন্ত্রপাতির সাথে যোগ 5,000 টাকা। স্যার মজুরির সাথে কি নামে মাইনাস যাবে? সংস্থাপন ব্যয় নামে? সংস্থাপন ব্যয় নামে, বাদ সংস্থাপন ব্যয়, বাদ সংস্থাপন ব্যয়। আর যন্ত্রপাতি যোগ করবা, যোগ সংস্থাপন ব্যয় নাম দিয়ে যোগ করবা। তো আমি যে উদ্দেশ্যে তোমাদের সাথে কথা বলতেছি, এটা নতুন সমন্বয়। 30 জুন তারিখে 50,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। 30 জুন তারিখে তোমরা আমায় বলবা, এই যে পিছনে রেও মিলতে আছে, যন্ত্রপাতি লেখা আছে 80,000 টাকা। বলতো এই 80,000 টাকার মধ্যে এই 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আছে। ঋতু কেমনে আছে, কেমনে বুঝলা আছে? কেমনে বুঝতে পারলা আছে যে? স্যার কারণ এটা 30 জুন 2020-এ করা হয়েছে আর ওটা হলো 31 ডিসেম্বর 2020-এ করা হয়েছে, তাই। ওকে ওকে, ভেরি গুড তাহমিনা, তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার। ঠিক আছে। যেহেতু রেওয়া মিল করা হয় ডিসেম্বর 31 তারিখে আর এটা কিনা হয়েছে 30 জুন তারিখে, সুতরাং রেওয়া মিল 80,000 টাকার মধ্যে এই 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে। এই 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে। যদি বলা থাকতো 30 জুন 2020 তারিখে 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত হয়নি বলা থাকলে বুঝতাম অন্তর্ভুক্ত নাই। যেহেতু হিসাবভুক্ত হয়নি কথা বলা নাই, সুতরাং এই 80,000 টাকার মধ্যে 50,000 টাকা অন্তর্ভুক্ত আছে। সবাই কি বুঝছো? তোমরা কথা বলো, কথা না বললে তো বোঝা যাবে জি না। স্যার। ওকে, ভেরি গুড। তাইলে আমারে বলো 80,000-এর মধ্যে তাহলে 50,000 হচ্ছে নতুন, যেটা জুনে কিনেছে, আর বাকি 30,000 কারবারের মধ্যে আগে থেকেই ছিল, এটা পুরাতন। বাকি 30,000 টাকার যন্ত্রপাতি কারবারের মধ্যে আগে থেকেই কি ছিল। তার মানে এই 30,000 টাকা কিনছে 30 জুন, মানে জুন মাসের শেষ দিন। তাহলে জুলাই থেকে শুরু হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই টাকাটা 6 মাস আগে কিনেছে এই যন্ত্রপাতিটা। যেহেতু 6 মাস আগে কিনেছে, আবার এটা কেনার পরে এটা বসানোর খরচ 5,000 টাকা মজুরির মধ্যে আছে। এই 5,000 মজুরি থেকে মাইনাস করতে হবে, এটার সাথে যোগ করতে হবে। তাহলে নতুন যন্ত্রপাতির দাম হয়ে যাবে 55,000 টাকা। নতুন যন্ত্রপাতির মূল্য হয়ে যাবে 55,000 টাকা। যদি কোম্পানি আমাদেরকে অবচয় ধার্য করতে বলে, তাহলে এই 55,000 টাকার অবচয় হবে 6 মাসের। 55,000 টাকার অবচয় হবে 6 মাসের। আর কারবারের মধ্যে আগে থেকে যে 30,000 টাকা যন্ত্রপাতি আছে সেটার অবচয় হবে 1 বছরের। কারণ 80,000-এর মধ্যে 30,000 আগে থেকেই আছে, ওই 30,000-এর অবচয় হবে 1 বছরের। আর নতুন যেটা কিনছি 50,000 আর সংস্থাপন ব্যয় 5,000, এই 55,000 টাকার অবচয় হবে 6 মাসের। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি, আবার একটু বলেন তাহলে আরো বুঝবো। হ্যাঁ, তাহলে খেয়াল করো। এখানে দেখো রেওয়া মিলিয়ে যন্ত্রপাতি আছে 80,000 টাকা। 80,000 টাকার মধ্যে 50,000 টাকা হচ্ছে নতুন আর 30,000 টাকা হচ্ছে পুরাতন, মানে আগে থেকে কারবারের মধ্যে ছিল। তো যে 30,000 টাকা আগে থেকে ছিল, ওই 30,000 টাকার অবচয় হবে 1 বছরের। আর যেটা নতুন কিনেছি 30 জুন তারিখে, ওইটার অবচয় হবে 6 মাসের। তাহলে নতুনটার দাম হলো 50 আর সংস্থাপন ব্যয় 5, মোট 55,000। এই 55,000 টাকার অবচয় হবে 6 মাসের আর 30,000 টাকার অবচয় হবে 1 বছরের। ঠিক আছে? জি স্যার। এটা নতুন সমন্বয় আজকে তোমাদেরকে অ্যাড করেছি, এটা তো ভালো করে খেয়াল করবা। ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি, এটা অলিখিত ক্রয়, ক্রয়ের সাথে যোগ হবে আর পাওনাদারের সাথে যোগ হবে। সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে রাখতে হবে 20,000 টাকা আর 25,000 টাকা। এই দুইটাই যাবে সংরক্ষিত আয় বিবরণীতে।
সংরক্ষিত আয় বিবরণীতে বাদের মধ্যে যাবে সঞ্চিত তহবিলে স্থানান্তর, আয়কর সঞ্চিতি, এটা না না সরি আমি ভুল বলেছি, সাধারণ সঞ্চিতি যে স্থানান্তর এটা যাবে সংরক্ষিত আয় বিবরণী, আর আয়কর সঞ্চিতি সমন্বয়টা যাবে বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে যাবে আয়কর সঞ্চিতি, এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করো, এটা আগেও আলোচনা করেছি যে সুনাম যদি শেয়ার অধিহারের সাথে অবলোপন করতে বলে তাহলে অধিহার থেকে সুনাম লেখা মাইনাস করতে হবে, আবার সুনাম থেকে অধিহার লেখা মাইনাস করতে হবে, তাহলে সুনামের সম্পূর্ণ অংশ বাদ হয়ে যাবে। মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা রাখতে হবে, এটা বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ, এটার নাম হচ্ছে ঘোষণাকৃত অথবা প্রস্তাবিত লভ্যাংশ, এটা যায় সংরক্ষিত আয় বিবরণীতে বাদের মধ্যে। শেয়ার মূলধনের 10%, দালান কোঠার 5%, যন্ত্রপাতির 10% অবচয় ধার্য করতে হবে। প্রশ্ন আর সমন্বয় বলে দিয়েছে তোমাকে যন্ত্রপাতি ও দালান কোঠার ধার্যকৃত অবচয় খসড়া সহ দেখাও, মানে কেমনে বের করলে দেখা দিতে হবে। মোট লাভ নির্ণয় করতে বলছে, আর রক্ষিত আয় বিবরণী এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর মূলধন ও দায় পাশ করতে হবে, মানে এক পাশ করতে হবে। দেখো আমি তোমাদের অবচয়টা বের করে দেখাচ্ছি। দালান কোঠা ও যন্ত্রপাতির মোট অবচয়ের পরিমাণ, দালান কোঠার অবচয় 2,50,000 টাকার 5% হলো 12,500 টাকা। যন্ত্রপাতির 30,000 টাকার 10% এক বছরের 3,000 টাকা। 55,000 টাকা 10% করে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, কারণ 6 মাসের ধরতে হবে। 30 জুন তারিখে যেহেতু কিনেছে, এই হলো যন্ত্রপাতি দুইটা মিললা 5,750, মোট অবচয় 18,250। দেখো বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝছি। ওকে ফাইন। খ নাম্বারে দেখো বলছে মোট লাভ বের করতে বলছে। মোট লাভ বের করতে গেলে তোমাকে বিশদ আয় বিবরণী করতে হবে আংশিক, কারণ মোট লাভ পর্যন্ত করলে ওই জন্য নাম হলো আংশিক, পুরোটা করলে আর আংশিক লিখতে হয় না। যেহেতু শুধু মোট লাভ বের করবো, নিট লাভ করবো না, তাই এটাকে আংশিক বলা হয়েছে। এখানে ছিল বিক্রয় 3,65,000, রেওয়া মিলে ফেরত লেখা আছে পণ্য ফেরত, মানে বিক্রয় ফেরত ডেবিট দিকেরটা 2,000 টাকা, বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস। এই বিক্রয় থেকে মাইনাস করবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় লেখা, এবার প্রারম্ভিক মজুদ পণ্য আছে 62,000 টাকা, পণ্য ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস, অলিখিত ক্রয় যোগ, আর আগুনে বিনিষ্ট পণ্য এটা মাইনাস। তাহলে ক্রয় থেকে 3টা জিনিস মাইনাস হয়ে যায় এখানে, ক্রয় ফেরত মাইনাস, অলিখিত ক্রয় মাইনাস, আর আগুনে বিনিষ্ট পণ্য মাইনাস, অলিখিত ক্রয় যোগ। অলিখিত ক্রয় যোগ করে ওইটা মাইনাস করলে যে টাকা পাইলা এটা নাম হলো নিট ক্রয়। এই 2,26,800 টাকা যেটা বেরিয়েছে এর নাম হচ্ছে নিট ক্রয়। বলো এই ক্রয় পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো আইটেম পর্যন্ত আছে কিনা দেখো। নো স্যার নেই। নাই না fine। স্যার। তোমাদের আরেকটা কথা বলছি, সেটা হলো যে তোমরা যে আয় বিবরণীর উপরে যে নাম আর তারিখ এগুলা ঠিক মতো লিখবা, না লিখলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। উপরে নাম তারিখ ঠিক মতো লিখবা। নাফিসা তুমি মিউট করে নাও, নাফিসা মিউট করো। এবার খেয়াল করো, তার নিট ক্রয় বের হইলে তারপরে মজুরি আছে। এই মজুরির বিষয়টা তোমরা খেয়াল করো। মজুরির মধ্যে সমন্বয় ছিল যে সংস্থাপন ব্যয়ে 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। কেমন? এই মজুরি থেকে আগে সংস্থাপন ব্যয় মাইনাস করবা, সংস্থাপন ব্যয় আগে মাইনাস করে তারপরে বকেয়া বের করতে হবে। আগে বকেয়া বের করা যাবে না, কারণ সংস্থাপন ব্যয় কিন্তু মজুরি না। অঙ্কে বলা আছে মজুরির 5/4 অংশ দেওয়া হয়েছে, 1 অংশ বকেয়া। সুতরাং মজুরি থেকে আগে সংস্থাপন ব্যয় মাইনাস করে
তারপরে মজুরি আনতে হবে 20,000 টাকা। এবার মজুরি থেকে 5 ভাগের 4 অংশ দেওয়া হয়েছে, 1 অংশ বকেয়া। এই 20,000-কে 4 দিয়ে ভাগ, 20,000-কে 4 দিয়ে ভাগ করবা, তাহলে 5,000 টাকা পাইবা। এটা হচ্ছে মজুরি বকেয়া। মজুরির বিষয়ে তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো রেওয়া মিলে লেখা ছিল মজুরি 5 ভাগের 4 অংশ মজুরি খরচ। যেহেতু সমন্বয় বলছে মজুরির মধ্যে সংস্থাপনের 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে, সুতরাং মজুরি বকেয়া বের করার সময় আগে মজুরি থেকে সংস্থাপন ব্যয় আগে ম্যানেজ করতে হবে, আগে বকেয়া যোগ করা যাবে না। যদি বকেয়া তুমি আগে যোগ করো 25,000-এর যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু ভুল হবে। 25,000-কে 4 দিয়ে ভাগ দিলে বকেয়ার পরিমাণ বেশি হয়ে যাবে, ওইটা ভুল হবে। সুতরাং মজুরি থেকে তোমাকে আগে সংস্থাপন ব্যয় ম্যানেজ করতে হবে। সংস্থাপন ব্যয় ম্যানেজ করে তারপরে 20,000-কে 4 দিয়ে ভাগ করবা, তাহলে পাইবা 5,000 টাকা বকেয়া। এই 5,000 যোগ করলে পাইলা মোট মজুরি। আছে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, এই হলো 3,19,500 হলো মোট প্রত্যক্ষ ব্যয়। এবার সমাপনী মজুদ 72,000 টাকা, এখান থেকে আগুনে বিনিষ্ট পণ্য মাইনাস 10,000 টাকা, তাহলে থাকলো 62,000 টাকা। এই মোট প্রত্যক্ষ ব্যয় থেকে 62,000 টাকা যখন তুমি মাইনাস করে দিবা তখন তুমি পাইবা 2,57,500 টাকা। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবার নিট বিক্রয় 3,63,000 টাকা, এটা থেকে মাইনাস করলা 2,57,500 বিক্রিত পণ্যের ব্যয়। যে টাকাটা পাইলা তার নাম হলো মোট মুনাফা। এটা হলো মোট মুনাফা। দেখো মোট মুনাফা পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝছো বা বুঝো না এরকম কি আছো কিনা? আছো? সবাই বুঝছো? জি স্যার। ওকে ফাইন। গ নম্বরের প্রশ্ন ছিল তোমাদের সামনে যে আর্থিক অবস্থার বিবরণীর মূলধন ও মোট দায়ের পরিমাণ দেখাতে বলা হয়েছে। তো আর্থিক অবস্থার বিবরণী যদি করতে হয় তাহলে তোমরা এইভাবে লিখবা যে কোম্পানির প্রথমে নাম লিখবা, তারপরে আর্থিক অবস্থার বিবরণী যদি পুরোটা না করা হয়, সম্পদ দায় দুইটা যদি বের করা না হয় তাহলে নাম দিবা আংশিক, কারণ এক অংশ করা হয়েছে, পুরোটা করা হয় নাই। আমি এখানে তারিখটা লিখছে, তারিখটা আমি কপি পেস্ট করেছি, তারিখটা এখানে ভুল লেখা হয়েছে। তোমরা এখানে একটু খেয়াল করে আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, তোমরা ঠিক করে নিবা। আমি লিখছি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে সমাপ্ত বছর কথাটা হবে না, এখানে হবে 2020 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এই সমাপ্ত বছরের শব্দটা এখানে হবে না। আমি ওই আয় বিবরণী থেকে তারিখটা কপি করে আনছি বিদায় এটা লেখাটা আমার হয়তো চোখে পড়ে নেই, বুঝতে পারি নাই। তোমাদের খেয়াল করে অঙ্কটা করার সময় লিখবা 2020 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এই সমাপ্ত বছর কথাটা হবে না। ঠিক আছে? বুঝছো আমার কথা আমি কি বলেছি? জি স্যার। মানে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সমাপ্ত বছর কথাটা লেখা যায় না, কারণ এটা সমাপ্ত বছরের জন্য করা হয় না। এই কাজটা করা হয় মাত্র এক বছরের এক দিনের জন্য, নির্দিষ্ট দিনের জন্য করা হয়। এই জন্য এটাকে সমাপ্ত বছর লেখা যায় না। এবার এই আর্থিক অবস্থার বিবরণীর ধাপটাকে 4 ভাগে ভাগ করবা। 4 ভাগে। প্রথমে শেয়ার মূলধন। শেয়ার মূলধন লিখে অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 3,32,000 শেয়ার 3,20,000 টাকা ক্লোজ করে দিবা। পরে ইস্যুকৃত ও বিলিখিত মূলধন লিখবা 10 টাকা করে 32,000 শেয়ার। এটা আর এই 32,000 শেয়ার এটা আর ক্লোজ করবা না, ইস্যুকৃত ও বিলিখিত মূলধনটা ক্লোজ করবা না। এটা গেল একটা ধাপ। তারপরে সঞ্চিত ও উদ্বৃত্ত দ্বিতীয় ধাপ। এখানে শেয়ার অধিহার বাদ সুনাম বলা হয়েছে, অধিহারের সাথে সুনামকে সমন্বয় করতে বলছিল। সুতরাং অধিহার লেখা সুনাম পুরো অংশ বলছে অঙ্কের মধ্যে, যে সুনাম সম্পূর্ণ অংশ। তো সুনামের সম্পূর্ণ অংশ মানে 45,000 টাকা ছিল, তাহলে অধিহার মাইনাস সুনাম, তাহলে অধিহার আর 31,000 টাকা থাকলো। পরে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, এটা দেওয়া ছিল সমন্বয়ের মধ্যে, এটা যা দেওয়া আছে তাই আমরা এখানে লিখে দেব। পরে
সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে আছে 20,000 টাকা, আর সমন্বয় বলছিল সঞ্চিতি তহবিলে আরো 20,000 টাকা স্থানান্তর করো। তাহলে আগে ছিল 20, আরো স্থানান্তর করলাম 20, মোট হয়ে গেল 40। তাহলে ধাপ হলো দুইটা, একটা শেয়ার মূলধন আর একটা সঞ্চিতি ও উদ্বৃত্ত, 2 ধাপ গেল। 3 নাম্বার ধাপে লাগবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় এই অঙ্কে ছিল না। দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা বুঝি ঋণপত্র বা বন্ধকি ঋণ। তো যেহেতু এই অঙ্কে বন্ধকি ঋণ নাই, তাই দীর্ঘমেয়াদী দায়ের ঘরটা খালি থাকবে, ফাঁকা থাকবে, এখানে কিছু লেখার দরকার নেই। তোমরা চাইলে ডট 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 দিয়ে রাখতে পারো। 3 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপে লাগবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এখানে আছে অদাবিকৃত লভ্যাংশ চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, বকেয়া মজুরি চলতি দায়, আয়কর সঞ্চিতি যেটা সমন্বয় ছিল, এটা 2 জায়গায় যায়, একবার বিশদ আয় বিবরণী, আরেকবার এই চলতি দায়ের ঘরে আসবে। ঘোষণাকৃত লভ্যাংশ, প্রদেয় হিসাব যেটা সমন্বয় ছিল অলিখিত ক্রয়, যেটা ধারে ক্রয় করা হয়েছে বাট এখনো লেখা হয় নাই, তাই প্রদেয় হিসাব অলিখিত ক্রয়, এই ছিল চলতি দায়। এবারে 4টে ধাপ যখন তুমি যোগ করবা, শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত আর চলতি দায়, তাহলে মোট দায় আর মালিকের সাথে যোগফল পাইলা 5,35,750, এটা মোট যোগফল। এই ছিল আর্থিক অবস্থার বিবরণী। এটা হলো আর্থিক অবস্থার বিবরণীর যোগফল। এটা সম্পদ পাশ যখন তুমি করবা, তাহলে দায় পাশের যোগফল আর সম্পদ পাশের যোগফল মিলে যাবে। তোমাদের আমি আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি, এই যে আর্থিক অবস্থার বিবরণী আমি 4 ভাগে ভাগ করে করলাম, আগে শেয়ার মূলধন, তারপরে সঞ্চিত ও উদ্বৃত্ত, তারপরে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এই সিরিয়ালটাকে উলট পালট করা যাবে না, আগে পরে লেখা যাবে না, লেখলে ভুল হবে, কেটে দেওয়া হবে। এটা বাধ্যতামূলক। কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা, এটা তোমাকে বলা হয় ফর্ম এফ। আর কোম্পানি আইনের 1 অনুযায়ী এই আর্থিক বিবরণী তৈরি করা হয়। আর্থিক বিবরণীর কথা বলা হয়েছিল, এটা আইন অনুযায়ী করতে হবে, এখানে কোনো রকম ব্যত্যয় ঘটানো যাবে না, একটা আগে আগেরটা পরে। হ্যাঁ, এটা করতে পারবা। এবং চলতি দায়ের ভিতরে অদাবিকৃত লভ্যাংশের আগে ব্যাংক জমাতিরিক্ত বা ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলো আগে পরে হলে সমস্যা নেই। বাট দীর্ঘমেয়াদী দায়ের আগে চলতি দায়, চলতি দায়ের পরে দীর্ঘমেয়াদী দায়, এরকম লেখা যাবে না। ওই সিরিয়াল ঠিক রেখে এটার ভিতরে তুমি যদি কোনোটা উল্টাপাল্টা লেখো, যে বকেয়া মজুরি আগে লেখলা, অদাবিকৃত লভ্যাংশ পরে লেখলা, তাহলে কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের কি বুঝাতে চেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কথা। মেয়েরা যদি বুঝে থাকো তাহলে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। ফাইন। তোমরা সিরিয়ালটাকে কখনোই চেঞ্জ করবা না। সম্পদ পাশে এরকম 4 ভাগে ভাগ করা সম্পদের সিরিয়ালকেও। প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অসম্বন্ধিত ব্যয় মানে ভুয়া সম্পদ। অসম্বন্ধিত ব্যয়ের নাম তোমাদের আমি আগেও লিখে দিয়েছিলাম, যে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, এগুলোকে বলা হয় অসমন্বিত ব্যয়। তাহলে সম্পদ পাশও 4 ভাগে ভাগ করা হয়েছে, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ আর অসমন্বিত ব্যয়। এই 4 ভাগে ভাগ করে লিখতে হবে সম্পদ পাশে। তোমরা রেওয়া মিল দেখি কোথায় কোনটা আছে, সেখান থেকে খুঁজে খুঁজে তোমাদেরকে সম্পদ পাশ লিখতে হবে। কেমন? এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো। আছে কোনো প্রশ্ন? আছে তোমাদের কারো কোনো প্রশ্ন? নাই, প্রশ্ন নাই। ওকে ফাইন। দেখো আর্থিক বিবরণী আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, আর্থিক বিবরণী একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 4টা অঙ্ক আসে, ফার্স্ট পেপারে 2টা, সেকেন্ড পেপারে 2টা। তো যেহেতু 2 পেপারে 4টা অঙ্ক, আর অঙ্কের উপাদানগুলো 2 পেপারই মোটামুটি সেম, সমান। শুধু ফার্স্ট পেপারে সংরক্ষিত আয় বিবরণী নাই, সেকেন্ড পেপারে সংরক্ষিত আয় বিবরণী আছে। ফার্স্ট পেপারে হলো মালিক হলো একজন,
আর সেকেন্ড পেপার হলো কোম্পানির চূড়ান্ত হিসাব, এই জন্য মালিক হচ্ছে অনেক। এখানে বলা হয় শেয়ার হোল্ডার দ্বারা, শেয়ার দ্বারা সীমাবদ্ধ মালিকের সংখ্যা, এই জন্য মালিকের সংখ্যা বেশি বিধায় শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায়। এই লভ্যাংশ বন্টনের জন্য সংরক্ষিত আয় বিবরণী করা হয় এখানে। তো তোমরা আর্থিক বিবরণী খুব জোর করে জোরালো ভাবে করবা, প্র্যাকটিস করবা। যে অঙ্কগুলো করানো হচ্ছে ক্লাসে তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের উপকার হবে। তো যেহেতু আমাদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক 4 তারিখে কলেজ খোলার সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারিতে কলেজ খুললে ইনশাল্লাহ আমরা ক্লাসে তো আবার সশরীরে উপস্থিত হবই। তোমার কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে তোমাদের যে কোনো সময় পরীক্ষা হতে পারে। পরীক্ষার সিলেবাস কিন্তু আর কমবে না, সরকার যেটুকু কমাবে ওইটুকুই হবে সিলেবাস। সরকার বলতেছে যে কিছু অংশ হয়তো তোমাদের কমাইতে পারে, 25% কমানোর সম্ভাবনা রয়েছে। তাহলে 25% কমাইলে যেহেতু 10টা চ্যাপ্টার আছে প্রতি বইয়ে, 2টা মিলা 20টা চ্যাপ্টার, তাহলে 25% কমাইলে 4টা কমে যায়, বা 4টা বা 5টা কমে যেতে পারে। কোনটা কমাবে সেটা হয়তো ওনারা প্রকাশ করবে রিসেন্টলি, অলরেডি এসএসসিটা প্রকাশ করেছে, তোমাদের সিলেবাসটা এখনো প্রকাশ হয়নি। তো যেটা সরকার সিলেবাস দিবে ওইটার উপরে কিন্তু টেস্ট পরীক্ষা হবে, প্রি টেস্ট পরীক্ষা যদি হয় হবে। তো তোমাদের কিন্তু ওইটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। তোমরা সময় ফেব্রুয়ারি মাস এসে যাচ্ছে, কারণ টেস্ট পরীক্ষা হলে ফেব্রুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা প্রচুরভাবে পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো, সময় নষ্ট করো না, অযথা অবহেলায় সময় নষ্ট করো না। আর অঙ্ক করতে গিয়ে আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, কোনো হেল্প লাগে অঙ্ক বোঝানোর জন্য, তোমরা যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারো, ফোনে বলতে পারো, ফোনে বলে তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো দেখো তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ক্লাস শেষ করব। আর প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।